দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মহসানা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা ঠিক তেমনই বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অতিথিদের সাথে। আমার একদম পাশেই আছেন ডক্টর নাহরিন আই খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশেই আছেন আরিফুর রহমান টিপু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আমি আলোচনায় চলে যেতে চাই। আমি প্রথমেই নাহরিন আপাকে আসলে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো প্রগতিশীল দলে সরে আসাটা হতাশাজনক বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির, এবং অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত জাতির সাথে প্রতারণা বিএনপি করছে। এই প্রশ্নটি তিনি তুলেছেন রাজধানী প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এক গোলটেবিল বৈঠকে। তো এই বিষয়টি আসলে আপনি কি বলবেন এটি নিয়ে? আসলে কি বলবো, আপনি বলেন গত 1.5 বছর মানে ইলেকশনের আগে পর্যন্ত জামাতে ইসলামীর মুখে প্রতারণা শব্দটা কতবার শুনেছেন? আমার মনে হয় সপ্তাহে 2 বার করে 3 বার করে প্রতারণা এবং জামাতে ইসলামী এই শব্দ দুটো সব সময় তারা বলেন। কিন্তু আপনার কি মনে আছে, আমি যদি আরেকটু আগের দিকে কথা বলি, যে জামাতে ইসলামী বললেন যে জুলাই সনদে ওনারা স্বাক্ষর করবেন না, সকালবেলা বললেন, বিকালে যে স্বাক্ষর করে ফেলবেন, তাই না? আপনি সংসদে যেদিন ওনারা শপথ নিলেন, আপনার সেটা মনে আছে? বললেন যে আমরা শপথ নিব না, 1 ঘন্টা চুপ করে বসে থাকলেন, পরে ঠিকই শপথ নিলেন। তাহলে প্রতারণা জাতির সাথে কে করে এটা মনে হয় না এটা জানার জন্য বা বোঝার জন্য। জাস্ট আপনি যদি একটু হিস্টোরিক্যালি জামাত ইসলামীকে 1971 থেকে আজকে পর্যন্ত দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে প্রতারণা কাদের সাথে জড়িত। বিএনপিকে একবারও বলেছে যে তারা সংস্কার করবে না বা বাতিল করে দিয়েছে, বা একটা সরকার যে 45-46 দিন ক্ষমতায় আছেন, সেই সরকারকে আপনি এখনই প্রতারক বলে ফেলতে পারেন? আসলে হয় কি, রাজনীতির ময়দানে বা গত 1.5 বছর ধরে আমরা যারা ধরেন প্রথম থেকে টক শোতে এসে ইলেকশনের কথা বলেছি, আমরা প্রতারক হয়েছি, আমরা স্বৈরাচারের দোসর হয়েছি, এরকম নানা তকমা এই পার্টিকুলার 2-1টি রাজনৈতিক দল যারা ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করেন, তারা কিন্তু আমাদেরকে এই তকমাগুলো দিয়েছেন। কিন্তু আপনি দেখেছেন যে এটা ধোপে টেকেনি, কারণ পৃথিবীর ইতিহাস তাই বলে যে অসত্য কখনো একটি লং রানে চলে না। তো সেই জায়গা থেকে বিএনপি, আমি মনে করি না যে বিএনপি এটাকে বাতিল করে দেয়নি। আমি মনে করি এখানে মিডিয়ারও একটি ভূমিকা আছে, মিডিয়ার নিউজগুলো এরকম করে আসে। আসলে বিএনপি যেটি বলেছে যে তারা বাতিল না, তারা বরং একটি কমিটি করতে চায় যেটি আরও বেশি শক্তিশালী হবে এবং তারপরে এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি যদি গণভোটের কথা বলেন, যে গণভোট নিয়ে আমি শিশিরমণি সাহেব উনারই একটি কথা কালকে পরশু কোথাও শুনছিলাম, উনি একটি রাউন্ড টেবিলে খুবই রেটরিক করে বলছিলেন যে উনারা খুব ভালো ছাত্র। হ্যাঁ, কারণ গণভোটের 4টি, ওনারা বলতে আপনি বিএনপির না, মানে শিশিরমণি নিজে, মানে হি ইজ বোঝাচ্ছেন। ক্লেমিং হিমসেলফ অ্যাজ আ ভেরি গুড স্টুডেন্ট, কারণ উনি বলছেন যে গণভোটের 4টি প্রশ্ন ওনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। সালাউদ্দিন সাহেবের বুদ্ধিশুদ্ধি একটু কম, মানে এটা হয়তো বলেনি, বলেছেন যে উনি খারাপ ছাত্র, এই জন্য উনি গণভোটের প্রশ্নটি বুঝতে ওনার দেরি হয়েছে। আসলে এটাকে আমি যদি এরকম করে বলি যে শিশিরমণি সাহেবরা ওনারা রাজনীতির মাঠে এমন রাজনীতিবিদ, খুবই ভালো ছাত্র এবং মেধাবীর মধ্যে পার্থক্য আছে। ওনারা হচ্ছে তেমন ভালো ছাত্র যে ধরেন আমি আপনি যদি আপেল গাছের নিচে বসে থাকতাম এবং উপর থেকে আপেল পড়তো, সেটি ধুয়ে আমরা খেয়ে ফেলতাম। হ্যাঁ, কারণ আমরা ভালো ছাত্র অথবা আমরা বুদ্ধিমান। কিন্তু যারা ভোট দিচ্ছে, আপা এখানে একটা প্রশ্ন, যারা ভোট দিচ্ছে সেখানে সবাই তো শিক্ষিতও না, কিংবা একটা নিম্ন শ্রেণী থেকেও আসছে। প্রসঙ্গটাতে আসছি, যে কথাটি বলতে চাই। আর সালাউদ্দিন সাহেবরা বা বিএনপির মতো একটি দল, যে দলের বিশাল একটি রাজনৈতিক ইতিহাস আছেন, তারা হচ্ছেন নিউটনের মতো, যে অ্যাপেলটা কেন উপর থেকে পড়লো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে। তার মানে আপনি 4টা প্রশ্ন দেখলে এক ঝলকে আপনি প্রশ্নের মানে বুঝে যাওয়াই আপনি মানে ভালো ছাত্র হতে পারেন, কিন্তু মেধাবী না। হ্যাঁ, তো রাজনীতির মাঠে, এবং যে কথাটি আপনি বলছেন এই কথাটি আপনি আমার যত টক শো দেখবেন, প্রথম থেকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে গণভোটে যে প্রশ্নটি আসছে, এই গণভোট কি শুধু আপনার আমার জন্য? তা তো না। এই গণভোটে ভোট দিয়েছেন একজন কৃষক বা অক্ষর জ্ঞানহীন মানুষ, যারা সাক্ষরতা
মানে জ্ঞানটাও তার নাই, সেও তো ভোট দিয়েছে, তাহলে তার কাছে এই গণভোটটি কিভাবে গেল? অথবা আপনি বলছেন বিএনপি তো প্রথম থেকেই বলেছে যে তার জুলাই সনদে কিছু নোট অফ ডিসেন্ট আছে, যখন গণভোটের ইস্যুটি আসলো সেই নোট অফ ডিসেন্টের কোনো কথাই কিন্তু আসলো না, প্রশ্নটি অন্যভাবে আসলো। তাহলে আমি যদি বলি যে এই গণভোট প্রসঙ্গে বিএনপির সাথেই প্রতারণা করা হয়েছে, তা কি ভুল হবে? আবার আরেকটি যৌক্তিক প্রশ্নও যদি আমি আপনাকে করতে চাই, যে এই যে গণভোট আমরা দিলাম, জীবনে কোনোদিন শুনেছেন ভোট দেওয়ার পর রেজাল্ট হয়ে যাওয়ার পর আপনাকে বলছে যে 2 লাখ ভোট কমে গিয়েছে? এখন যখন গণভোটের রেজাল্ট পাবলিশড হয়ে গেল এবং তারপরে আপনি শুনছেন যে আপনার 2 লাখ ভোট কমে গিয়েছে, তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি এই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না? অবশ্যই পারেন। আপনি দেখেছেন ইলেকশন কমিশন ইলেকশনের পরে বলেছেন যে গণভোটে 2 লাখ ভোট মানে হ্যাঁ ভোট 2 লাখ কমে গিয়েছে, মানে ভোট কিন্তু দুই পক্ষ থেকেই কমেছে। তাহলে একটা ইলেকশন হয়ে গেল একটা দেশে, আপনি যখন বলছেন যে ভোট কাউন্টে ভুল হয়েছে, তাহলে ওই মানে ভোটের নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন তোলা যায় তো। তো তার মানে আমি এগুলোকে সবসময় মনে করি যে জামাতে ইসলামী যে খেলাটা প্রথম থেকেই খেলেছে, রাজনীতির মাঠ গরম করা, বা আপনি দেখেছেন কালকে বা পরশুদিন মনে হয় সংসদে জামাতের বিরোধী দলীয় নেতা উনি ওয়াকআউট করছেন, স্পিকার বলছেন কি জানেন, স্পিকার বলছেন যে ভাই এখনো তো প্রসঙ্গটাই উঠেনি, আলোচনাটা হোক তারপরে ওয়াকআউট করেন। তার মানে আপনার মাইন্ডসেটে ওটাই আছে যে আপনাকে ওয়াকআউট করতে হবে, ওয়াকআউট করা মানে একটু বিশৃঙ্খলা। সো আসলে হয়েছে এটা, আমি রাজনৈতিক মাঠে এগুলোকে রাজনৈতিক এক ধরনের কি বলবো, প্রতারণা শব্দ যদি বলেন, আমি এতটা কঠোরভাবে প্রতারণা বলতে চাই না, তবে আমি বলতেই চাই যে জনগণের ইমোশনকে নিয়ে আমরা আসলে খেলি। আপনি যে জামাতের কথা বলছিলেন আসলে যে ওয়াকআউট করেছেন, আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে জামায়াতে ইসলাম আজকে একটি বায়তুল মোকাররমে একটি কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশের ডাক দিয়েছে, নিশ্চয়ই আপনি এটি শুনেছেন, যেটি জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে। আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা আসলে খুবই অল্প সময় মানে হয়ে গেল না, যে বিএনপি গভর্নমেন্ট সরকার গঠন করেছে, বিএনপি এখনো তো 2 মাসও হয়নি কিংবা কাছাকাছি 2 মাসের মতো হয়েছে, ঠিক সেই সময়ের মধ্যে এরকম একটা বিক্ষোভ কর্মসূচির কি আদৌ কোনো দরকার ছিল? ওই যে আমার প্রথম প্রশ্নের উত্তরই এখানে আছে, আমি বললাম না যে উনাদের একটা ইস্যু দরকার হয় সবসময়। দেখবেন যে যুদ্ধ হচ্ছে ইরানে, ওনারা বলছেন তারেক রহমান জবাব চাই, তাই না? বায়তুল মোকাররমের সামনে এরকম হয়েছে, তো তাদের কাজটাই হচ্ছে এটা করা। এবং আপনি দেখেন এই সরকারটা যখন ক্ষমতায় এসছে, আপনি কি মনে করেন যে পথ খুবই মানে সহজ এবং মানে এটা কি বেড অফ রোজেস? নো, এটা তো একটা বন্ধুর পথ। কারণ এই সরকার 15 বছর মানে মোটামুটি 20 বছর একটা জঞ্জাল এই সরকারের ঘাড়ে আছে। এবং তাছাড়া এই যে যুদ্ধ, মানে হঠাৎ করে কোথায় থেকে এই যুদ্ধটা শুরু হয়ে গেল, তো এটা তো বিএনপির কোনো ফল্ট না। আপনি বিএনপি কেন, যে কোনো একটা সরকারকে বা আলাউদ্দিনের যে দৈত্য আছে তাকেও যদি আপনি বাংলাদেশের ক্ষমতায় এই মুহূর্তে বসিয়ে দেন, সেও হিমশিম খেয়ে যাবে। কারণ এতদিনের এত অব্যবস্থা, আপনি প্রত্যেকটা সেক্টরে অব্যবস্থা, তো 45 দিন, এই 45 দিন মানে এটা আপনিও একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছেন যে এখনই বিক্ষোভ করাটা মানেই হচ্ছে আপনার একটি ইস্যুর দরকার রাজনীতি ময়দানকে গরম করার জন্য, এর বাইরে কিছু না। আচ্ছা টিপু ভাই, আমি আপনার কাছে আসতে চাই, শিক্ষা বিদ্যুৎ মন্ত্রী এবং জ্বালানি সচিবের সাথে আপনাদের বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির আজ একটি মিটিং হয়েছে এবং সেখানে 6টা অবধি দোকান খোলা রাখার ব্যাপারটি নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, তো সেখান থেকে আসলে কি উঠে এসেছে একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে আমি একটু আগে থেকে যদি বলি যে আসলে দোকান ব্যবসায়ীরা অবহেলিত, মানে অনেক দিন যাবত, অনেক বছর যাবত অবহেলিত। তারপরেও হঠাৎ করেই এই সারা বিশ্বের যে জ্বালানি সংকট, সেই সংকটের এটা কিন্তু আমরা বাংলাদেশও তার বাইরে নয়, আমরা সেই সংকটের মধ্যে আছি। তারপরেও আমরা যাতে বড় ধরনের সংকটে না পড়ি, এই কারণেই আমাদের এবারের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এটাকে সামনের দিকে এগিয়ে যাব আমরা, এই সুবাদে সে যে কথাগুলি বলেছেন যে আমাদেরকে 6টা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য বলেছিলেন। তো আসলে আমাদের বিষয়টা হয়ে গেছে এরকমই যে এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা বলেছি এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু বিষয়টা হয়ে গেছে যে আমাদের 6টা পর্যন্ত হচ্ছে এমনই একটা টাইম, যে টাইমটা হলো যে যদি আমি 6টায় বন্ধ করতে যাই, আমি আজকে এই কথাটা বলেছি, যদি আমরা 6টায় বন্ধ করি মার্কেট, সেক্ষেত্রে আমাদেরকে 5টা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। তার মানে
আমরা সকালবেলাতে কিন্তু আমাদের ওই ধরনের কাস্টমার আমাদের থাকে না, কারণ সারাদিন মানুষের ব্যস্ততা থাকে, স্কুলের, অফিসের বিভিন্ন যাতায়াত বা অনেক ঝামেলার কারণে মার্কেটে যাই কিন্তু মানুষ সন্ধ্যার পরে। তো এখন আমরা বলেছি যে আমাদেরকে সকালের দিকে সাশ্রয়টুকু আমরা করতে চাই, আমরা সকালের দিকে করতে চাই, সেটা আমরা 11টা করতে চাই। সকালবেলা আমরা না খুলে 11টায় খুললাম, আমরা 12টায় খুললাম, কিন্তু আমরা ওই দিকে গিয়ে আমরা সন্ধ্যা 8টা পর্যন্ত আমরা চাই। এটা দিলে হবে কি, কারণ সামনে ধরুন আমাদের পয়লা বৈশাখ রয়েছেন, এবং পয়লা বৈশাখকে ঘিরে আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু ডিজাইনার আছে যারা পয়লা বৈশাখের ডিজাইন করে থাকেন অনেক দিন আগে থেকেই। এবং আরও মূল ভালো একটা বিষয় হলো যে এই পয়লা বৈশাখের এবারকার ডিজাইন কিন্তু আগামী বছর আর চলবে না, নতুন আবার ডিজাইন আসবে। তখন এখন হয়েছে কি যে এই ডিজাইনগুলি যখন আসছে, এইটা যদি সে সময় মতো কিনতে না পারে তখন কখন কিনবে? সে অফিসে যাবে, অফিস থেকে ফিরতে 4টা বাজবে, 4টার সময় বা অফিসে বাসায় যেতে যেতে তার ওয়াইফকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে মার্কেটে যেতে যেতে 6টা বেজে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদেরকে টাইমটা সকাল 11টা থেকে অথবা 12টা থেকে আমাদের 8টা অথবা 9টা। তখন উনি আশ্বাস দিয়েছেন, আমার সবাইকে আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে ওনার মিটিং আছে, তো আপাতত আমরা মানতে আমাদেরকে বলেছেন। তো আমরাও দোকান ব্যবসায়ীদেরকে বলেছি যে আপনারা আপাতত এটাকে এই কয়েকদিনের জন্য হলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত ডিসিশন না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে 6টা পর্যন্ত রাখতে হবে, এবং ডিসিশনটা যখন আসবে তখন আমরা 8টা পর্যন্ত খোলা রাখবো ইনশাল্লাহ। এটুকুই আজকের আলোচনার মূল বিষয় ছিল। আমি নাহরিন আপার কাছে আরেকবার আসতে চাই। নাহরিন আপা, আপনি শিক্ষামন্ত্রী একটি কথা বলেছে আজকে, আপনি জানেন কিনা আমি জানি না, তিনি বলেছেন যে পেপারলেস পেনলেস এডুকেশন সিস্টেমে আমাদেরকে চলতে হবে, কারণ সারা বিশ্ব এখন সেভাবেই চলছে। আপনি আসলে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সাথে কতটুকু একমত? অ্যাকচুয়ালি আমি জানি না কোন প্রেক্ষিতে উনি বলেছেন, এই খবরটা আমি দেখিনি, কিন্তু পেপারলেস অ্যান্ড পেনলেস আপনি যদি বলেন সারা পৃথিবীতে চলছে, আমি তারপর একজন শিক্ষক হিসেবে মনে করি আম ভেরি ওল্ড স্কুল। হ্যাঁ, আমার কাছে পেপার এবং পেন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে উনি কি রেটরিক অর্থে বলেছেন কিনা আমি জানি না, তবে পেপার এবং পেন মানে এইটার ওই সিস্টেমে যেতে গেলে ধরেন উন্নত বিশ্বে তো আপনি যদি দেখেন ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমকে সবচেয়ে ভালো বলা হয়, জার্মানি বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে। তো ওই সব জায়গাতে স্কুলিংয়ের যে সিস্টেম, বা ইভেন আপনি ফিনল্যান্ডে দেখেছেন যে ওদের অফিস আওয়ার অনেক কম, মানে অনেক দেশের থেকে তাদের অফিস আওয়ার কম, তাদের উইকেন্ড বেশি, হোম অফিস করে তারা বেশি। তো আসলে ওই জায়গায় যাওয়ার জন্য বা মানে পেপার এবং মানে পেনলেস হতে গেলে আপনার যে টেকনোলজির সাপোর্টটা লাগবে, বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে যেখানে শুধু খালি একটা মানে টিনের ছাউনির নিচে স্কুল বসে, সেখানে তো আপনি আসলে যেতে পারবেন না। তো বাংলাদেশের কনটেক্সটে আসলে আমরা যতই বলি না কেন সবার সমান একই রকম ফ্যাসিলিটির এডুকেশন সিস্টেম চালু করতে হবে, এটা আসলে সম্ভব হয় না। তো আমি ওইটাই বলতে চাই যে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে শিক্ষার জায়গাটা ওল্ড স্কুলে থাকাটাই অনেক সমীচীন। বা ওনারা যে লটারির কথা আপনি দেখেছেন যে স্কুলে ভর্তির লটারি, আমি এখন পর্যন্ত মনে করি যে বাংলাদেশে মানে একটা ছোট শিশুর মেধা বলে কিছু নাই। হ্যাঁ, ওই যে মেধাবী হওয়ার যে দৌড় আমরা চালু করি, সেই দৌড়ে পড়ে কত বাচ্চার জীবন মানে যে কত দুর্বিষহ হয়ে যায়, তাদের শৈশব আমরা কেড়ে নেই। হ্যাঁ, বাচ্চাদেরকে মানে আপনি ভর্তি পরীক্ষার জন্য পুরো একটি বছর বাচ্চার মারা বাচ্চাদেরকে নিয়ে দৌড়াচ্ছে। এবং একটা ছোট বাচ্চা ধরেন আপনি মেধার মূল্যায়ন করবেন তখন যখন সবাই একই ধরনের ফ্যাসিলিটি পাবে, ইকুয়ালিটি থাকলেই আপনি মেধার বিচারটা করতে পারেন। কিন্তু যে বাচ্চাটা ধরেন একটা বাচ্চা বাসায় এসি রুমে পড়ছে, হ্যাঁ, আরেকটা বাচ্চা হচ্ছে তার হয়তো সে বস্তিতে পড়ছে, তো সেই দুই বাচ্চার মেধার মূল্যায়ন আপনি আসলে কিভাবে করবেন? তো আসলে হয়েছে কি বাংলাদেশের প্রেক্ষিতে এডুকেশন সিস্টেমটা তো খুবই কমপ্লিকেটেড। তবে আমি এটা বিশ্বাস করি যে বিএনপি একটা খুব ভালো বিএনপি এডুকেশন পলিসি করেছে।
আমার এটা দৃঢ় বিশ্বাস যে বিএনপি ওই পথে হাঁটবে, ওই এডুকেশন সিস্টেমের দিকে যাবে বিএনপি। এবং ওই যে কথাগুলো বলছিলাম যে আমার, আপনিও সেটির সাথে যুক্ত বোধহয়, যদি কিছু একটু বলতেন ওই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ মানে আমি একটু কাজ করেছি ক্লাস 6 to 10 স্কুলের বাচ্চাদের একটা নতুন সাবজেক্ট হয়তো হবে, এটা এখনও ডিসক্লোজ হয়নি, বাট অনেক জায়গাতে শুনবেন লার্নিং উইথ হ্যাপিনেস। ওই জায়গাটাতেই আমি বিশ্বাস করি যে একটা বাচ্চাকে আনন্দের সাথে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনি বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষাটা কি হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড হওয়া এবং খুবই কম্পিটিটিভ মেন্টালিটি। একটা বাচ্চা ছোটোবেলা থেকেই বড় হয় যে কি করে তার পাশের সহপাঠীকে লাথি মেরে উপরে উঠতে হবে অথবা ফার্স্ট হতে হবে। এই যে ফার্স্ট হওয়ার একটা দৌড়, সেটা তো বাবার মার মধ্যেও চলে যায় এবং সেটাতে একটা বাচ্চাকে কী করে যান, তার মানসিক জায়গাটাতে ওই ছোটোবেলা থেকে কম্পিটিশন, বাট আপনার ভেতরেও যে একটা সহমর্মিতা হতে পারে আপনার সহপাঠীর জন্য, বা আপনিও যে একটা কোঅপারেশনের মধ্যে পড়াশোনা করতে পারেন, এটা আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা ভুলিয়ে দিই। তো এই সব জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম এখন আরও অনেক পথ যেতে হবে। কারণ আমরা লটারি সিস্টেমটা বাদ দিয়ে যদি আমরা এমনও করতে পারি যে বিদেশে যেমন হয় পাড়া ভিত্তিক স্কুল, না যে এক পাড়ার বাচ্চা ওই পাড়ার স্কুলেই যাবে। এবং এই কনসেপ্টটা কেন করা হয়েছে যে ওই বাচ্চাটা সকালে যার সাথে স্কুলে যাচ্ছে, বিকালে খেলার মাঠেও ওই বন্ধুর সাথেই তার দেখা হচ্ছে, মানে এক ধরনের কমিউনিটি ফিলিং ডেভেলপ করার এক ধরনের প্রসেস চলে। তো এগুলো তো আসলে বাংলাদেশের জন্য এখনও অলিক স্বপ্ন। তবে আমি মনে করি যে মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবেন, কারণ ওনার তো ভালো একটা সুনাম আছে। উনি যখন এর আগের টার্মে শিক্ষামন্ত্রী ছিলেন, দেখেছেন বাংলাদেশ থেকে নকল প্রায় চলেই গিয়েছিল। তা আমি মনে করি যে উনি নিশ্চয়ই এই মানে পেপার এবং পেনলেসকে ডিফারেন্টভাবে দেখে মানে সব কিছু ব্যালেন্স করাটা স্টুডেন্টদেরকে শেখাবে, এটা আমি বিশ্বাস করি। আমি আরিফুর রহমান টিপু আপনার কাছে আসতে চাই। 6টা পর্যন্ত দোকান খোলা রাখার যে বিষয়টি নিয়ে আপনি প্রথমেই বলছিলেন, আপনারা পহেলা বৈশাখের কথা বলছিলেন যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আপনারা চাচ্ছেন যে 6টার পরে অবধি দোকানটা খোলা রাখা এবং এদিকে আপনারা একটু আগে দোকান চালু করবেন। তো আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে শুধু পহেলা বৈশাখটা তো আসলে একেবারেই আমাদের দোরগোড়ায়, কিন্তু তারপরে আপনাদের ডিসিশনটা কি হতে পারে? এছাড়া যারা হচ্ছে শুধু দোকানে, যাদের দোকান আছে তারা কিন্তু অনেকেই এখন অনলাইনেও কাজ করছে, অনলাইনও আছে। তো আপনারা কি এরকম কোনো চিন্তা করেছেন যে অফলাইনে কাজ করে দোকানে কাজ করে আবার আপনারা অনলাইনেও এইটা 6টার পরে অনলাইনে বিজনেসটা করা যেতে পারে কিনা, বা এই ধরনের কোনো আদার্স কোনো অপশন কি আপনারা চিন্তা করেছেন কিনা, যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারটার জন্য সরকার এই ধরনের ডিসিশন নিয়েছেন? ধন্যবাদ। আসলে আমাদের যে দোকানের, আমরা যারা দোকান ব্যবসায়ের সঙ্গে জড়িত, আমাদের দেখবেন যে দোকানে কিন্তু অনেক মাল থাকে। যারা অনলাইনে যারা বিজনেস করেন তারা খুব অল্প কিছু মাল দিয়ে বিজনেস করেন, অল্প কিছু মাল নিয়ে তারা হয়তো 15-20টা মাল, কিন্তু আমাদের একটা দোকানে গিয়ে দেখবেন যে এই দোকানে অন্ততপক্ষে 3000 মাল রয়েছে। একটা 3 পিসের দোকানে যদি যান দেখবেন 2 থেকে 3000। তো এগুলি তো আসলে আমাদের প্রত্যেক দিনই মাল আসছে, আবার সেল হচ্ছে। অতএব এই জায়গাটা আমাদের করাটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। এই কারণে আমাদের কি হয়েছে, আমরা চেষ্টা করেছি যে আমরা সবাইকে বুঝিয়েছি যে আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার ছেলে অথবা মেয়ে যে এখন একটু বড় আছে তাকে দিয়ে আপনি বাসায় এই জিনিসটা করতে পারেন, আপনার ঠিকানাটা আপনি দোকানে দিতে পারেন। এই ধরনের কথা কিন্তু আমরা যে কোনো মিটিংয়ে বলে থাকি। আসলে আমাদের সারা বাংলাদেশে প্রায় 70 লক্ষ আমাদের দোকান ব্যবসায়ী রয়েছে এবং আপনারা জানেন যে এই 70 লক্ষ দোকান ব্যবসায়ীর সঙ্গে প্রায় 2 কোটি আমাদের কর্মচারী রয়েছে, 1.5 থেকে 2 কোটি। এবং এই যে এই 70 লক্ষ 2 কোটি পরিবারের, এবং এদের কিন্তু একটা ফ্যামিলি আছে। তো এখন যদি ধরেন আমার মাসটা শেষ হইলে আমার কিন্তু 1 লাখ টাকা আমার দোকান ভাড়া আছে, তারপর আমার কর্মচারীর বেতন আছে। এই যে জিনিসগুলি আমরা বোঝাতে চাই। আপনি ধরেন যে আমরা যে মালগুলি কিনি, আমাদের বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলি আছে, সে ফ্যাক্টরি থেকে যখন আমরা আমাদের দোকানে আমাদের মালগুলি কিনে আনা হয় এবং তার দোকানে কিন্তু আমার যদি বিক্রি না হয় তাহলে কিন্তু সে যে প্রোডাকশন করছে সেই প্রোডাকশনে কিন্তু সে করতে পারবে না। তো আমাদের হচ্ছে যে এই যে চেইনটা রয়েছে, আমরা এই বৈশ্বিক অবস্থা আমাদের কাছে মন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা অন্ততপক্ষে 3টা মাস দেখেন, কিন্তু আমরা বলেছি যে আর পিক টাইমটা উনি যেটা বললেন যে আমাদের পিক টাইমটা সন্ধ্যা 6টায়। তো এটা আমরা বলছি যে মন্ত্রী মহোদয় আমরা সবই বুঝতে পারছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু একটা মানে আমরা যে মালটা কিনে আনি আমার কিন্তু টাকা পেমেন্ট দিতে হয়। আমি সন্ধ্যার সময় সে কিন্তু এসে দাঁড়াবে আমার এখানে, আমি যদি বেচাকিনি নাই করতে পারি তাহলে আমি এটা পেমেন্টটা কিভাবে করব।
এখন এই যে যে অবস্থা, এই অবস্থা আবার আমরা এটাও বুঝি, আমরা দেশকে যদি আমরা ভালো নাই বাসি তাহলে তো তাও চলবে না। কিন্তু আমাদেরকে হয় কি, আমরা নিজেরাও বাঁচতে চাই, আমরা দেশকেও যেন আমরা বিপদগ্রস্ত না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের নির্দেশ আমাদের দিয়েছেন, আমরা বলেছি যে আমরা এটাতে রাজি। কিন্তু আমাদের এই যে যে সমস্যাগুলি, এটা অন্য কোথাও যদি এই টাইমটুকু কাভার করে আমাদের এই সময়টুকু দেওয়া হয় 2 ঘন্টা, তাহলেই কিন্তু আমাদের ঝামেলাটা অন্ততপক্ষে একদমই মানে আমরা যতটুকু প্রয়োজন, তার প্রয়োজনের মানে যতটুকু দরকার আমরা অতটুকু পাচ্ছি। আর আমাদের দেশের মানুষ হয়েছে কি, যে রৌদ্রের মধ্যে এখন বাইরে বেরোয় কাস্টমার মার্কেটে যাব না, এই যে যে একটা প্রবণতা, বহির্বিশ্বে কিন্তু তাদের হয়তো বা 6টা পর্যন্ত আছে, 7টা পর্যন্ত আছে, কিন্তু আমাদের দেশের মানুষগুলা হয়েছে কি যে যানজট, এখন যাব না, একটু অফিসগামী মানুষগুলা বাসায় ফিরে যাক, আমরা সন্ধ্যার 6টার দিকে বেরোই, 2 ঘন্টা মার্কেটিং করে আবার চলে আসবো। এগুলি আমাদের একটু সেট আপ হতে একটু সময় লাগবে, হবে না তা না, হবে। কিন্তু এখন যে আমরা যে সমস্যা আমরাও পড়েছি, দেশও যে সমস্যার, এখন জ্বালানি বিদ্যুতের, আমরা আজকে বলেছি যে আপনার যে বাংলাদেশ এইবারের যে রিক্সাগুলি রয়েছে, অটো রিক্সা, মন্ত্রী মহোদয় অনেক ধন্যবাদ, আসলে মন্ত্রী কথাগুলি একদম মন দিয়ে উনি শুনেছেন, এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কিন্তু এত বছর কাউকে বলতে পারিনি, মনে হলো যেন মনের কথাগুলি তাকে আমরা বলতে পারছি, সেও মন দিয়ে এটা শুনেছে। তো আমরা বলেছি অটো রিক্সাগুলি যেভাবে তারা এই যে বাইরে চালাচ্ছেন এবং তারা এই চার্জ দিচ্ছেন, কোথায় চার্জ দিচ্ছেন তারা, এটা তো আপনার বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু আমরা কি এটা থেকে কোনো কিছু পাচ্ছি? আমরা কি এইটাকে সাশ্রয় করতে পারছি এখানে, কিংবা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আনতে পারছি? এটা তো আমরা তাদেরকে বলেছি। তো আসলে সব মিলে আমার মনে হয়েছে যে আমরাও যেভাবে মানতে চাই, আমাদের যারা এখন দেশ চালাচ্ছেন, আশা করি যে অবস্থার মধ্যে আছেন এখন, তারা যেভাবে বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে যেভাবে আগাচ্ছেন, আমরা সাধুবাদ জানাই সেটাকে। আমাদের দিকটা একটু দেখার প্রয়োজন হলো যে আমরা অনেকগুলি পরিবার, আমরা যে করোনার পর থেকে, আপনারা জানবেন যে আমরা কিন্তু করোনার পর থেকে মনে হয়েছে যে এইবার বোধহয় একটু ভালো হবে। আরও মজার ব্যাপার, আপনি দেখেন যে আমরা এবারের বেচাকিনি, আমরা গত বছরের তুলনায় আমরা কিন্তু এবার 30% বেশি বিক্রি করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা তো চাই যে ডে বাই ডে আমাদেরকে সেই সুযোগগুলি করে দেওয়া হোক। আমরা ক্ষুদ্র মাঝারি দোকান ব্যবসায়ের মধ্যে, মানে শিল্পের মধ্যে না পড়ার কারণে আমরা কিন্তু ব্যাংকের সুবিধাটা ওরকম পাচ্ছি না। তারপরেও কিন্তু আমাদের যে নিজেদের টাকা, এটা দিয়ে আমরা মাল কিনে আমরা চাচ্ছি যে অর্থনৈতিক চাকার যে ঘোরার যে বিষয়টা, যে এটা অর্থনৈতিক চাকা সচল রাখার যে বিষয়টা, এটা আমরা কন্ট্রিবিউশন করতে চাই। তাহলে হবে কি, আমরাও ভালো থাকবো, দেশও ভালো থাকবে। জি নাহরিন আপা, আমি এই টিপু ভাই যে কথাটি বললেন সেটি ধরেই আমি আসলে বলতে চাই, দেশে জ্বালানি সাশ্রয়ের একটি ব্যাপার চলছে এবং অপরদিকে তেলের সংকটও কিন্তু চলছে। তো তেলের সংকট সমাধানে একদিকে বাড়তি আমদানির প্রচেষ্টা কিন্তু সরকার করছে, অপরদিকে কিছু অসাধু চক্র তেল মজুত করছে। তো এটার আসলে বিকল্পটা আসলে কি, আর প্রাইভেট কার আসলে কি অফ রাখা যায় কিনা জোর বেজোর সংখ্যার দিক থেকে? অনেকের আছে যে 3টা-4টা গাড়ি আছে, তারা কিভাবে এই ব্যাপারটা ম্যানেজ করবে, এবং এটা আসলে স্কুলের বাচ্চাদের আসলে কিভাবে প্রভাব, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি যেটাই বলি, বা এই দিকটায় কিভাবে আসলে প্রভাব পড়তে পারে? আসলে এই সমস্যাটা তো শুধু বাংলাদেশের না, আপনি দেখেছেন সারা বিশ্বে, হ্যাঁ, সারা বিশ্বের, এবং যুদ্ধ থেমে গেছে কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করবে। হ্যাঁ, কারণ আপনি দেখেছেন যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আপনি ফিলিপিন্সের অবস্থা দেখেন, আপনি ইন্ডিয়ার অবস্থা দেখেন, সব জায়গাতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে তেলের দামটি বাড়ে নাই, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু বেড়েছে, তবে হয়তো বাড়তে পারে, তবে এখন পর্যন্ত সরকার তেলের দামটি বাড়ায় নাই। আরেকটা জায়গায় আপনি দেখেন যে আমরা যদি বলি, আপনি যেটা বললেন যে অসাধু মানে লোকজন মজুত করছে, এটা তো ধরুন ব্যবসায়ীদের কথা আপনি বললেন, কিন্তু ব্যক্তিগত জীবনে বাংলাদেশের মানুষরা তারা কিন্তু মানে নিজেদের বাড়িতেও গ্যালনে করে আপনি দেখেছেন তারা তেল মজুত করছে। এখন একটা দেশের সরকারই তো শুধু সব কিছু করতে পারে না, নাগরিক দায়িত্ব বলেও তো একটা বিষয় আছে। ওই যে প্রসঙ্গে আমি ছিলাম না, যে স্কুলে আসলে আমরা বাচ্চাদেরকে তো এথিক্স শিখাই না, মোরাল শিখাই না। একটা শিশু বেড়ে ওঠে হচ্ছে শুধু খালি প্রথম হওয়ার প্রতিযোগিতায়, তো আপনি সার্টিফিকেট পাচ্ছেন ঠিকই, আপনার অনেক বড় ডিগ্রি আছে, কিন্তু আপনার যে নাগরিক হিসেবে নিজেরও কিছু দায়িত্ব আছে সেটা আমরা ভুলে যাই। একটা গ্যালনে বাসায় যদি আপনি পেট্রোল অথবা অকটেন রাখেন, সেটা
এটা যে আপনার জীবনের প্রতি কত হুমকি হতে পারে। অথবা আপনি দেখেছেন যে ট্রেনের লাইনের উপর যেখানে 10 ফিট আর 10 ফিট করে দুপাশে একটা নো ম্যানস জোনের মতো থাকার কথা, যেখানে ট্রেন লাইনে কেউ পা দিতে পারবে না, বাংলাদেশে ট্রেনের লাইনের উপর বাজার বসে। একটা পরিবারের 5 জন ট্রেনের লাইনের উপর বসেছিল যারা কাটা পড়েছেন। তো নাগরিক হিসেবে আমাদেরও তো ন্যূনতম কিছু দায়িত্ব আছে, বা যেটা বলছিলেন যে 4-5টা করে গাড়ি আছে এবং ওই জায়গাটাতে কৃচ্ছতা সাধন তো করতে হবে। আমার ধারণা যে সরকার হয়তো এই মুহূর্তে, যদিও ডিসিশনগুলো মনে হয় কালকে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের ব্লেন্ডিং সিস্টেম করার চেষ্টা করছে, যে অনলাইন অফলাইন। তবে আমাদেরকে যেটা মনে রাখা দরকার, যেমন ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে শপিং টাইমটা, মানে এটা তো সত্যি যে একটা অফিস টাইম এবং শপিং টাইম, বিকজ বাংলাদেশের শপিং কিন্তু সর্ট অফ লাইক আ রিক্রিয়েশন। মানুষ কিন্তু যে দেশে যে শহরে কোনো পার্ক নাই, মানুষ কই যাবে? মানুষ হয় রেস্টুরেন্টে খেতে যায় অথবা শপিং সেন্টারে ঘুরতে যায়। আবার বিদেশেও আপনি দেখবেন উইন্ডো শপিং বলে খুবই ফেভারিট একটা বিষয় আছে। সো মানুষের অ্যামিউজমেন্টের জায়গা, এই যে একটা শহর, যে শহরে তার মানে ক্যাপাসিটির বাইরে যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যার জন্য পর্যাপ্ত পার্ক নাই, শিশুদের জন্য খেলার জায়গা নাই, তাহলে বাবা মারা কি করেন? অফিস শেষে শপিং সেন্টারে যান। তো ভাইদের যে প্রস্তাবটা, এটা কিন্তু ভেরি বিউটিফুল একটা প্রস্তাব, যে টাইমটা যদি আরেকটু ওই দিক থেকে পেছে ধরেন, আপনি স্কুল টাইমটা একটু আগিয়ে দিলেন, এবং মানে যেটা ওনারা বলছেন যে 12টা থেকে যদি হয়, 12টা থেকে একটু রাত পর্যন্ত শপিং সেন্টার খোলা থাকলো। আমাদের আসলে এটা একটা দীর্ঘসূত্রিতার সমস্যা তৈরি হয়েছে। এটা এমন না যে 2 দিনেই সমাধান হয়ে যাবে। তো এমন একটা পদক্ষেপ সরকারকে নিতে হবে যে যেটার সাথে ওই যে ব্লেন্ডিং করে, বা এক ধরনের মানে চেক অ্যান্ড ব্যালেন্স করে, যে কিছু সময় এটা খোলা থাকবে, কিছু সময় আরেকটা, যাতে ঠিক সব কিছু প্রেশার একসাথে না পড়ে, সেটা করতে হবে। এবং তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নাগরিককেও তার নাগরিক দায়িত্ব পালন করতে হবে। যেমন বাংলাদেশে আপনি দেখবেন আমরা যখন লাইট জ্বালাই, হ্যাঁ, বা আমি অনেক বড় বড় অফিসে দেখি বা আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখি যে দিনের বেলা আপনার লাইটের কোনো দরকার নেই, কিন্তু আমরা সব লাইট জ্বালাই। হ্যাঁ, মানে এই, আবার আপনি বিদেশে দেখবেন, বিদেশে রাস্তাগুলোয় হাঁটলে অনেক সময় আপনার নিয়ন আলোতে মনে হবে ভুতুরে কোনো শহরে আপনি হাঁটছেন, কারণ কৃচ্ছতা সাধন তারা ওইভাবে করে। কিন্তু আমাদের মানে যত আলো, বা এখন মনে হয় আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে কয়েক মাসের জন্য। তো এগুলোর বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওই যে বললাম যে ছোটবেলায় পরিবার থেকে আপনাকে শিখতে হবে কখন সুইচ বন্ধ করতে হয়, কখন জ্বালাতে হয়। বা গ্যাসের চুলা আপনি দেখেছেন, আমরা একটা ম্যাচের কাঠি খরচ হবে দেখে আমরা কিন্তু সারা রাত চুলা জ্বালিয়ে রেখেছি। বাংলাদেশে কিন্তু এই ইতিহাসও আছে, এই প্র্যাকটিসও কিন্তু এখনও চলে। হয়তো এখন সিলিন্ডার অনেক জায়গায় চলে দেখে মানুষ ওটা করে না। তো সেই জায়গা থেকে আমাদেরকে সবার, যেমন এই যে তেলের সমস্যাটা কিন্তু শুধু তেলের উপর পড়বে না, আপনার প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সব কিছুর উপর এটা প্রভাব পড়বে। সো নিজেদেরকে দূরদর্শী হতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে নাগরিকের দায়িত্ব, এবং আপনি একজন মানুষ হিসেবে আপনার একটা পজিটিভ ফুটপ্রিন্ট, একটা কার্বন ফুটপ্রিন্ট যে কত গুরুত্বপূর্ণ, সেটা একজন নাগরিক হিসেবে বোঝার দায়িত্বটা আপনার। জি নাহরিন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আরিফুর রহমান টিপু ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আজ বেশ কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি। আলোচনা হয়তো করতে চাইলে আরো লম্বা করা যায়, তো আমাদের শেষ করতে হচ্ছে। সংলাপ প্রতিদিন এই পর্যন্তই ছিল। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন।